So cloud computing is বেসিক্যালি একটা কম্পিউটারকে ইন্টারনেটের থ্রু অ্যাক্সেস করা, এটার থ্রু অ্যাক্সেস করা। একটা কম্পিউটারকে যখন ইন্টারনেটের থ্রু অ্যাক্সেস করছিস, আর ওই কম্পিউটারের যে সার্ভিসগুলো, কম্পিউটারের সার্ভিসগুলোকে যখন অ্যাক্সেস করছে সেটাকেই বলে ক্লাউড কম্পিউটিং। এই সার্ভিসগুলো কী হতে পারে? স্টোরেজ হতে পারে, অথবা তোমার হতে পারে নেটওয়ার্ক ব্যান্ডউইথ, এটা হতে পারে ডেটাবেস, স্টোরেজ, নেটওয়ার্ক, ডেটাবেস, কম্পিউটিং পাওয়ার। এই যখন সার্ভিসগুলোকে অ্যাক্সেস করছে থ্রু ইন্টারনেট একটা ডিফারেন্ট কম্পিউটারের সার্ভিসগুলো, সেটাকে ক্লাউড কম্পিউটিং বলছে। এবার এনআইএসটি বলে একটা অর্গানাইজেশন আছে ইউএসএ, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি। সেই ইনস্টিটিউটটা ক্লাউড কম্পিউটিংকে ডিফাইন করেছে, যে এই যে অ্যাক্সেসগুলো করছে তার একটা মডেলকে ডিফাইন করেছে। সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্লাউড। একটা হচ্ছে তোমার প্রাইভেট ক্লাউড, একটা পাবলিক ক্লাউড, একটা হচ্ছে তোমার হাইব্রিড ক্লাউড, আর হচ্ছে কমিউনিটি ক্লাউড। পাবলিক ক্লাউড মানে হচ্ছে একটা যে কম্পিউটার, একটা যে ফিজিক্যাল মেশিন আছে, একটা ফিজিক্যাল মেশিন বা একটা কম্পিউটারে মাল্টিপল লোক অ্যাক্সেস করতে পারে। বেসিক্যালি কম্পিউটারের যে সিপিইউটা, নেটওয়ার্কটা মাল্টিপল লোক যখন অ্যাক্সেস করতে পারছে, শেয়ার্ড হচ্ছে, সেটাকে পাবলিক ক্লাউড বলছে। প্রাইভেট ক্লাউড মানে হচ্ছে একটা ডেডিকেটেড কম্পিউটার তোকে দিয়ে দেবে, সেটাকে তুই এবার নিয়ে যা পারিস কর। মানে ডেডিকেটেড কম্পিউটার যখন দিয়ে দিচ্ছে, সেটা অন প্রেমিস হতে পারে, মানে নিজের ডেটা সেন্টারে হতে পারে, অথবা ক্লাউডেও হতে পারে। ঠিক আছে? প্রাইভেট ক্লাউড এটাকে বলে। আর দুটোর কম্বিনেশানে যখন করে রাখছে, মানে আমি কিছু কিছু ডেটা যেগুলো খুব সিকিউর হয়ে রাখতে হবে, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সেটা আমি প্রাইভেট ক্লাউডে রেখে দিচ্ছি। আর বাকি যে ইউজার ইন্টারফেস, ওয়েবসাইটের হোস্টিংটা আমি পাবলিক ক্লাউডে রেখে দিচ্ছি। আর এইটার সঙ্গে এখানে সুইচ হতে পারে, ভালোভাবে সুইচ হতে পারবে, যেটা অ্যাজিওর অ্যাপ সার্ভিস খুব ভালো করে, অ্যাপ ফ্যাব্রিক খুব ভালো করে সুইচ করে। তো এটা হচ্ছে। আর কমিউনিটি ক্লাউড হচ্ছে ম্যানেজ ক্লাউড, বেসিক্যালি কোলাবোরেশনের মাধ্যমে চলে, সেটা হচ্ছে কমিউনিটি ক্লাউড। যেমন হচ্ছে হেলথ সার্ভিস হয়ে গেল, গভর্নমেন্টের সার্ভিস হয়ে গেল, এগুলো কমিউনিটি ক্লাউড। আচ্ছা, এনআইএসটি আরও কী বলেছিল? এনআইএসটি ক্লাউডের কিছু অ্যাট্রিবিউট দিয়েছিল, যে ক্লাউড আমরা কাকে বলবো, যেখানে হচ্ছে সেলফ সার্ভিস থাকবে, মানে আমাকে কাউকে পে করতে হবে না কোনো সার্ভিসের জন্য। আর অন ডিমান্ড সার্ভিস থাকবে। আর হচ্ছে রিসোর্স পুলিং থাকবে। রিসোর্স পুলিং মানে হচ্ছে আমার যে রিসোর্সগুলো আছে, স্টোরেজ হয়ে গেল, নেটওয়ার্ক হয়ে গেল, আমি এতগুলো স্টোরেজ নেটওয়ার্ক হয়ে গেল, সেখান থেকে পুল করে করে লোককে দিতে পারবো। ঠিক আছে? এগুলো হচ্ছে ক্লাউডের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে, বা ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, এগুলো হচ্ছে ক্লাউডের বিভিন্ন অ্যাট্রিবিউট। এগুলো হচ্ছে এনআইএসটি, এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি ইউএসএতে আছে, এটা ডিফাইন করে রেখেছিল। আচ্ছা, এবার হচ্ছে ক্লাউড কিউব মডেল বলে একটা মডেল আছে, ক্লাউড কিউব মডেলটা হচ্ছে তোমার দিয়েছিল জেরিচো ফোরাম বলে একজন দিয়েছিল, যে ইট ইজ গিভিং বাই জেরিচো ফোরাম। এখানে কি করেছিল, যে আমরা চার ভাগে ভাগ করেছিলাম, একটা ক্লাউডকে চার ভাবে ক্লাসিফাই করেছিলাম। একটা হচ্ছে অন প্রেমিসেস, নয়, ইন্টারনাল, এক্সটার্নাল। মানে ক্লাউডটা তোমার মানে আছে, অর্গানাইজেশনের মধ্যে আছে না অর্গানাইজেশনের বাইরে আছে, এটার উপর বেস্ট করে। যেটা হচ্ছে অন প্রেমিস আর না আউট প্রেমিস, এরকম। একটা হচ্ছে ইনসোর্স আর আউটসোর্স। ইনসোর্স মানে হচ্ছে ক্লাউডটা ম্যানেজড বাই দ্য অর্গানাইজেশন, আউটসোর্স মানে ওটা বাইরের কোনো এজেন্সি দিয়ে ম্যানেজ হচ্ছে। আচ্ছা, ইনসোর্স আর হচ্ছে ডিপেরিমিটারাইজড। মানে হচ্ছে যে সিকিউরিটি খুব নর্মাল সিকিউরিটি দেওয়া আছে, খুব এক্সটেন্সিভ সিকিউরিটি দেওয়া নেই। আর ডিপ্লয়মেন্ট মানে খুব স্ট্রিক্ট সিকিউরিটি রুল দেওয়া আছে, ঠিক আছে? এনক্রিপশান হয়ে গেল বা অন্য কিছু হয়ে গেল, খুব স্ট্রিক্ট সিকিউরিটি রুল। আর 4 নম্বর হচ্ছে, যেটা হচ্ছে আর হচ্ছে প্রোপ্রাইটরি না ওপেন।
প্রোপ্রাইটারি মানে হচ্ছে প্রোপ্রাইটারি সফটওয়্যার ইউজ করবে, যেমন উইন্ডোজ হচ্ছে প্রোপ্রাইটারি, উইন্ডোজ নয়, মানে অর্গানাইজেশন নিজের কোনো সফটওয়্যার ইউজ করছে, অর্গানাইজেশন নিজের তৈরি সফটওয়্যার। আর ওপেন মানে হচ্ছে যেটা ওপেন আছে, পাবলিক সফটওয়্যার ইউজ করছে, পাবলিক সফটওয়্যার ইউজ করছে, সেটাকে হচ্ছে ক্লাউড। এইটা হচ্ছে তোমার ক্লাউড কিউব মডেল। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে ভার্চুয়ালাইজেশন আর অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন কিছুই নয়, এই যে ইউজার ইন্টারফেসটা আছে এপিআই এর থ্রো দেয়া, মানে এত কিছু যে দিচ্ছে আমাকে, সফটওয়্যার, হার্ডওয়্যার, ভার্চুয়ালাইজেশন, স্টোরেজ, এত কিছু দিচ্ছে, এর এত কমপ্লেক্সিটিটা ইউজার দেখতে যাবে না, এত কমপ্লেক্সিটি ইউজার দেখবে না। ইউজার শুধু একটা সিম্পল এপিআই দেবে, ওই এপিআই দিয়ে অ্যাপ বানাবে, সেটাই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাকশন, মানে একটা অ্যাবস্ট্রাক্ট করে দিচ্ছে বেসিক্যালি। আর ভার্চুয়ালাইজেশন হচ্ছে, ধর কোনো ক্লাউড প্রোভাইডার আছে, তার মাল্টিপল ইউজার আছে, আর প্রত্যেকটা ইউজার জন্য তো একটা আলাদা আলাদা করে কম্পিউটার কিনতে পারবে না। এবার কী করে, যে একটা কম্পিউটারে আমরা মাল্টিপল ওএস রান করব, অপারেটিং সিস্টেম রান করব, যা সেগুলোকে বলে ভার্চুয়াল মেশিন। ঠিক আছে, একটাই কম্পিউটারে আমরা মাল্টিপল ভার্চুয়াল মেশিন রান করতে পারবো, মাল্টিপল ভার্চুয়াল মেশিন রান করতে। ভার্চুয়াল মেশিন মানে হচ্ছে বেসিক্যালি অপারেটিং সিস্টেম, মানে একটাই কম্পিউটারের মধ্যে আমরা উইন্ডোজ রান করতে পারবো, যে উইন্ডোজ রান করতে পারবো, একটা কম্পিউটারের মধ্যে আমরা লিনাক্স রান করতে পারবো একই কম্পিউটারের মধ্যে। এটাই হচ্ছে ভার্চুয়াল মেশিন, একই হার্ডওয়্যারের মধ্যে মাল্টিপল অপারেটিং সিস্টেম যখন আমরা রান করতে পারছি, এটাই হচ্ছে ভার্চুয়ালাইজেশন। ঠিক আছে, এটা কি শেয়ার করবে, এরা স্টোরেজ শেয়ার করবে একসাথে, এরা সিপিইউটা শেয়ার করবে, এরা নেটওয়ার্কটা শেয়ার করবে, স্টোরেজ ভার্চুয়ালাইজেশন, সিপিইউ ভার্চুয়ালাইজেশন, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন, এগুলোকে বিভিন্ন ধরনের ভার্চুয়ালাইজেশন আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে তো, তো এইভাবে যে স্টোরেজ শেয়ার করতে পারবে, সিপিইউ শেয়ার করবে, নেটওয়ার্ক শেয়ার করবে, সেটাকে আমরা বলি স্টোরেজ ভার্চুয়ালাইজেশন, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন, আর সিপিইউ ভার্চুয়াল বা কম্পিউটিংটা ভার্চুয়ালাইজেশন করছিস। এবার হচ্ছে ভার্চুয়াল মেশিনের উপর আমরা যখন একটা অ্যাপ্লিকেশন রান করছি, অ্যাপ্লিকেশনটাকে আমরা বিভিন্ন সার্ভিসে ডিভাইড করে দিতে পারি, মাল্টিপল সার্ভিস, এটা সার্ভিস 1, সার্ভিস 2, সার্ভিস 3। এই সার্ভিসগুলোকে দিয়ে আমরা ইমেজ বিল্ড করতে পারি। ঠিক আছে, এই সার্ভিসগুলো দিয়ে আমরা ইমেজ বিল্ড করতে পারি, সেটাকে আমরা বলি কন্টেনার। এই সার্ভিসগুলো একটা কন্টেনারে রান হবে, বেসিক্যালি একটা ফাইল, একটা মানে ওই ডিপেন্ডেন্সি, ওই লাইব্রেরিটা ইনক্লুড করে এই সার্ভিসগুলো যে আছে, যেমন একটা ফ্লাস্ক অ্যাপ্লিকেশন হতে পারে, একটা নোট জিএস এর এপিআই হতে পারে, এই সমস্ত জিনিসগুলোকে একটা কন্টেনারে সেভ করব, সেখানে কন্টেনার থেকে আমরা একটা ইমেজ বানাবো। এটা আমরা ডকার দিয়ে করতে পারি। ডকার একটা হচ্ছে রান টাইম, যেটা কন্টেনার তৈরি করে, কন্টেনার বিল্ড করে, কন্টেনার ইমেজ বিল্ড করে এবং ওটাকে আমরা শেয়ার করতে পারি, এই ইমেজটাকে আমরা মাল্টিপল জায়গায় রান করতে পারি উইথাউট এনি চেঞ্জেস। এটাও বেসিক্যালি একটা টাইপের ভার্চুয়ালাইজেশন। এটা আমরা কি করে, ডাইরেক্ট কার্নেলটা ইউজ করি, এটা কমপ্লিট একটা অপারেটিং সিস্টেমের দরকার পড়ে না, বাট আমরা শুধুমাত্র ওএসের কার্নেলটা দিয়ে ইউজ করতে পারি, ওই একটা নর্মাল ওএসের উপর রান হতে পারে। আর এই ইমেজটাকে আমি এখান থেকে পোর্ট করে দিয়ে অন্য একটা কম্পিউটারেও রান করতে পারি। এবার এই যে কন্টেনার করলাম ডকার দিয়ে, এবার এই ইনস্ট্যান্সটার, এই যে কন্টেনারটা, এই যে কন্টেনারের যে ইমেজটা, এই ইমেজটার আমি যখন মাল্টিপল রেপ্লিকা বানাবো, আমরা এটাকে মাল্টিপল কম্পিউটার রান করাবো, এবং সেটা করে হচ্ছে কিউবারনেটস। কিউবারনেটস কী করে, এটা হচ্ছে অর্কেস্ট্রেশন করে বেসিক্যালি এই মাল্টিপল যে ইনস্ট্যান্সটা, মাল্টিপল যে কন্টেনার ইমেজটা, এটা রান করতে সাহায্য করে, মাল্টিপল রান করতে সাহায্য করছে কিউবারনেটিস। বেসিক্যালি স্কেলিং করে, একটাতে লোড বেশি পড়ে গেলে একটাতে লোড নিয়ে চলে যাবে, এই কাজগুলো হচ্ছে কিউবারনেটিস করে। আর এই যে মাল্টিপল ইনস্ট্যান্সগুলোকে যে গ্রুপ করে দিলে সেটাকে আমরা বলেছি পড। ওটাকেই বলে হচ্ছে পড। মানে এই যে এটাকে এইভাবেও এখানেও বলা যায় যে ভার্চুয়াল মেশিনের গ্রুপিং। বেসিক্যালি একটা, যেমন ধর এডাব্লিউএস এ প্রচুর জোন আছে, মানে ইন্ডিয়াতে ডেটা সেন্টার আছে, ইউএসএতে ডেটা সেন্টার আছে, ইউরোপে ডেটা সেন্টার আছে। এগুলোকে বলে এক একটা জোন, এটাকে বলে জোন। ওই জোনের ভেতর কি আছে, মাল্টিপল ভার্চুয়াল মেশিন করতে পারে, এখানে একটা ভার্চুয়াল মেশিন, এখানে একটা ভার্চুয়াল মেশিন, এখানে বেসিক্যালি এখানে অনেক ডেটা সেন্টারে হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যারের ভিতরে মাল্টিপল ভার্চুয়াল মেশিন আছে। এবার যখন ভার্চুয়াল মেশিনকে গ্রুপ করে দেওয়া হয়, সেটাকে বলছে পড। আর এই যে এক একটা ইন্ডিপেন্ডেন্ট আইসোলেটেড ভার্চুয়াল মেশিন অর আইসোলেটেড ইনস্ট্যান্স,
এইটাকে আমরা বলি সিলো। এটাকে সিলো মানে একটা ওপর থেকে আইসোলেশনে থাকে। আর পড মানে হচ্ছে যখন গ্রুপিং করে দেবো সেটাকে আমরা বলছি পড। তার আর যদি একসাথে একটা একটা করে থাকে বা ইন্ডিপেন্ডেন্ট থাকে সেটাকে আমরা বলি সিলো। আচ্ছা, এবার এই যে সেম হার্ডওয়্যারের উপর সেম হার্ডওয়্যারের উপর যে মাল্টিপল ভার্চুয়াল মেশিন রান করছি বা মাল্টিপল ওএস রান করছি, এই যে কাজটা রান করে এর যে ইন্টারফেসটা বানাই হচ্ছে একটা প্রোগ্রাম, একটা লো লেভেল প্রোগ্রাম অথবা হার্ডওয়্যারও হতে পারে এটা, যেটা এই ইন্টারফেসটা বানায় সেটাকে বলে হাইপারভাইজার। এটাকে বলে হাইপারভাইজার অথবা ভার্চুয়াল মেশিন মনিটর। এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা কি করে ভার্চুয়াল মেশিনটাকে একটা হার্ডওয়্যারের উপর রান করতে সাহায্য করে, অথবা মাল্টিপল ভার্চুয়াল মেশিনগুলোকে হার্ডওয়্যার রিসোর্সটাকে শেয়ার করতে সাহায্য করে একই কম্পিউটারের মধ্যে। এটাই হচ্ছে হাইপারভাইজার। এবার এটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 মানে হচ্ছে ওই হাইপারভাইজারটাকে ইনস্টল করতে গেলে আমাকে কোনো হোস্ট ওএস লাগবে না, ঠিক আছে। আমি ডাইরেক্ট হার্ডওয়্যারের উপরে ওটাকে ইনস্টল করতে পারি, ওই হাইপারভাইজারটি ইনস্টল করতে পারি, টাইপ 1 হাইপারভাইজার। এর এক্সাম্পল হচ্ছে যে ভিমওয়্যার ইএসএক্সআই, এটা হচ্ছে একটা এক্সাম্পল। অথবা মাইক্রোসফট হাইপার ভি, এটা হচ্ছে এক্সাম্পল। টাইপ 2তে কী হবে, টাইপ 2তে হচ্ছে আমাদের একটা হোস্ট অপারেটিং সিস্টেম লাগবে, মানে ধরো উইন্ডোজ আছে, এবার উইন্ডোজের উপর আমি ওই ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারটা বা হাইপারভাইজারটা ইনস্টল করতে পারি। এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে তোমার হয়ে গেল ওরাকেল ভার্চুয়াল বক্স, ঠিক আছে। এতে টাইপ 1-এ আমরা অপারেটিং সিস্টেম লাগবে না, আর টাইপ 2-তে আমার অপারেটিং সিস্টেম লাগবে, হোস্ট অপারেটিং সিস্টেম। এইটাকে বলে হচ্ছে প্যারা ভার্চুয়ালাইজেশন। যখন আমরা অপারেটিং সিস্টেম লাগছে, প্যারা ভার্চুয়ালাইজেশন। আর এটাকে বলা হচ্ছে ফুল ভার্চুয়ালাইজেশন। এটাকে বলে প্যারা ভার্চুয়ালাইজেশন। আচ্ছা, এগুলো হলো। এবার হচ্ছে ক্লাউড কম্পিউটিং কী কী সার্ভিস দিতে পারে, প্রথম যে সার্ভিস সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার একটা সার্ভিসে কী করে, বেসিক্যালি তোকে ফুল কম্পিউটারের পাওয়ারটা দিয়ে দেবে, তোকে পুরো একটা কম্পিউটার দিয়ে দেবে যেখানে একটা টার্মিনাল থাকবে। এবারে ওখানে তুই ওই কম্পিউটার নিয়ে যা পারিস মানে তোকে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা তোকে ম্যানেজ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তোকে ম্যানেজ করতে হবে। তারপর হচ্ছে প্যাস, এরপর আসছে। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে EC2, আর এটা হচ্ছে AWS এর, আর হচ্ছে তোমার ভার্চুয়াল মেশিন অ্যাজুরের। প্যাসে কি হচ্ছে, আমাকে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, বেসিক্যালি তোকে ইনফ্রাস্ট্রাকচারটা তোকে দেবে না। যেমন ধর গুগল আছে, গুগল কী করবে, ইনফ্রাস্ট্রাকচারটা ম্যানেজ করবে, ঠিক আছে। ওটার স্কেল করবে, ওর ব্যান্ডউইথটা ও ম্যানেজ করবে, ঠিক আছে, লোড ব্যালেন্সারটা ও ম্যানেজ করবে। এবার তোকে কী করবে, তোকে কোডিংটা মানে ওর এই ইনফ্রাস্ট্রাকচারের উপর অ্যাপটা তোকে বানাতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তোকে দিয়ে দেবে। আর এখানে কি ওই ইনফ্রাস্ট্রাকচারটাও তোকে বানাতে হবে, যেমন ওয়েস ইনস্টল করা, ডিপেন্ডেন্সি ইনস্টল করা, এগুলো তোকে করতে হবে, এবং তোকে কোডিংটাও করতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আরেকটা হচ্ছে তোমার লাস্টে হচ্ছে স্যাস, সফটওয়্যার সার্ভিস। এখানে কি কোডিংও করতে হবে না, তোকে একটা সফটওয়্যার দিয়ে দেবে ওভার ইন্টারনেট, এই সফটওয়্যারটি ইউজ করে, যেমন হবে জিমেল অথবা সেলসফোর্স হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অথবা CRM, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এগুলো বেসিক্যালি সফটওয়্যার তোকে দিয়ে দেবে এবং ওইটা তুই ইউজ কর, তো এই কোডিং করতে হবে না। আচ্ছা, এবার সেলসফোর্সের একটা পার্ট আছে হচ্ছে ফোর্স ডট কম যেটা আছে, ফোর্স.com হচ্ছে প্ল্যাটফর্ম অ্যান্ড সার্ভিস, মানে এখানে তোকে কোডিং করতে হবে। সেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাপেক্স বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেখানে তুই কোডিং করতে পারিস। ভিজুয়াল ফোর্স বলে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তুই UI বানাতে পারিস। তো এগুলো বিভিন্ন টুল আছে, তোমার সেলস ফোর্সের টুল আর এর টুল আছে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে IDS, বেসিক্যালি আইডি অথেন্টিকেশন দিচ্ছিস, মানে তুই কোনো ওয়েবসাইটে গিয়ে দেখেছিস হয়তো সাইন ইন উইথ গুগল,
ঠিক আছে, সাইন ইন উইথ গুগল। এখানে কী করছে, ওয়েবসাইটটা তো গুগলের না, গুগল ওয়েবসাইটটা তো অন্য কারোর। এবার গুগল কী করছে, বেসিক্যালি ওই ওয়েবসাইটটিকে একটা সার্ভিস দিচ্ছে যে একে তুমি অথেন্টিকেট করতে পারো, অথেন্টিকেট করতে পারো, অথেন্টিকেশনের সার্ভিস দিচ্ছে সাইন ইন উইথ গুগল। তো এটাকেই বলা হচ্ছে ওপেন আইডি। এটাকে বলে ওপেন আইডি, যেটা বেসড অন হচ্ছে অথ 2.0। অথ 2.0 উপর বেসিক্যালি আইডি অথেন্টিকেশন সার্ভিস দিচ্ছে। ওর এনক্রিপশানটা ম্যানেজ করবে, ওর যে অথেন্টিকেশনের টোকেনটা ওটা গুগল দেবে। তো এরকম বিভিন্ন অথেন্টিকেশনের সার্ভিসটা যখন দিচ্ছে, সেটা অথেন্টিক আইডি অ্যাস এ সার্ভিস বলা হয়। আইডেন্টিটি ম্যানেজ করছে, বেসিক্যালি আইডেন্টিটি মেনটেন করছে। তো এখানে অথেন্টিকেশান আর অথরাইজেশন দুটো জিনিস আছে। অথেন্টিকেশন মানে হচ্ছে একটা বক্স আছে, অথেন্টিকেট বেসিক্যালি তুই বক্সের ভেতর ঘরের ভেতর ঢুকতে চাইছিস, তোকে অথেন্টিকেট কেউ তোর আইডিটা দেখবে, আইডি দেখে তুই ঘরের ভেতর ঢুকতে পারবি। আর অথরাইজেশন হচ্ছে ওই ঘরের ভেতর ঢুকে তুই কী কী করতে পারবি। ওই ঘরের ভেতর চারটে জিনিস আছে, ওই চারটে জিনিসের মধ্যে তুই দুটো জিনিসই করতে পারবি। এটা হচ্ছে অথরাইজেশন। অথেন্টিকেশন মানে তোর ঘরের ভেতর ঢুকতে দিচ্ছে, এটা হচ্ছে অথেন্টিকেশন। আচ্ছা, কমপ্লায়েন্স, এরপর একটা আছে কমপ্লায়েন্স অ্যাজ সার্ভিস। বেসিক্যালি বিভিন্ন ধরনের রেগুলেশন আছে, ক্লাউডকে কীভাবে ম্যানেজ করতে হবে, সিকিউরিটিটাকে কীভাবে ম্যানেজ করতে হবে, সেইটা বেসিক্যালি ম্যানেজ করা হচ্ছে কমপ্লায়েন্সের সার্ভিস। এটা গুগল AWS নিজেরাই ম্যানেজ করে দেয়। এর মধ্যে কিছু রেগুলেশন, যেমন ধর হচ্ছে হিপা, হিপা বলে একটা অর্গানাইজেশন আছে, সেটা একটা, সেগুলো কিছু রেগুলেশন আছে। GDPR বলে একটা অর্গানাইজেশন আছে, সেটা কিছু রেগুলেশন আছে। এই ফ্রেমওয়ার্কগুলোকে বেসিক্যালি ফলো করে এবং কমপ্লায়েন্সের সার্ভিস, এটা অটোমেটিক হয়, এটা কমপ্লায়েন্সটা অটোমেটিক হয়, অটোমেটিক হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভার্চুয়াল মেশিন অ্যাপ্লায়েন্স। ভার্চুয়াল মেশিন অ্যাপ্লায়েন্স, এই ভার্চুয়াল মেশিন অ্যাপ্লায়েন্সটা কী জিনিস, যেমন ধর তুই যখন অ্যান্ড্রয়েড ফোন কিনিস, অ্যান্ড্রয়েড ফোনে কী থাকে, বিভিন্ন অ্যাপগুলো প্রি ইনস্টল থাকে, তাই তো, প্রি ইনস্টলড থাকে। যেমন ধর হচ্ছে জিমেল হয়ে গেল, এগুলো হয়ে গেল। তেমনই ভার্চুয়াল মেশিন অ্যাপ্লায়েন্সগুলো কি, এগুলো কিছু বেসিক্যালি কিছু কিছু ছোটো ছোটো অ্যাপ্লায়েন্স, ছোটো ছোটো ইমেজ, ঠিক আছে, ভার্চুয়াল মেশিনের কিছু ইমেজ যেটাকে আমরা বলি, ওইগুলো প্রি ইনস্টলড আমরা করতে পারি যখন আমরা একটা ভার্চুয়াল মেশিন বানাবো। ফর এক্সাম্পল ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসটা আমরা প্রি ইনস্টল করতে পারি একটা ভার্চুয়াল মেশিনে। আর শুধুমাত্র ওরামই নয়, যে ভার্চুয়াল মেশিন অ্যাপ্লিকেশনটা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা একটা ভার্চুয়াল মেশিন থেকে একটা ভার্চুয়াল মেশিন পোর্টিংও করতে পারি। ঠিক আছে, এটাই ভার্চুয়াল মেশিন অ্যাপ্লায়েন্স, বেসিক্যালি রেডি টু রান সফটওয়্যার, যে সফটওয়্যার রেডি টু রান, ওটাকে আমাকে আর কিছু এক্সট্রা কিছু করতে হবে না। আচ্ছা, কী কী প্রোটোকল ইউজ করতে পারে, প্রোটোকল বা ক্লাউডে কী কী প্রোটোকল হতে পারে, নর্মাল HTTP প্রোটোকল, FTP প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, MQTT প্রোটোকল, এটা কিউ বেস সার্ভিস বেসিক্যালি। ওর ইন্টারনাল কম্পোনেন্ট TCP/IP, যেটা বেসিক্যালি HTTPরই একটা সাবসেট, মানে HTTP হচ্ছে TCP/IP সাবসেট। আচ্ছা, ক্লাউডে আমরা একটা ক্লায়েন্ট কীভাবে কানেক্ট হতে পারে, একটা ক্লাউড সার্ভিসে কীভাবে কানেক্ট হতে পারে। একটা হয়ে গেলে তোমার API দিয়ে কানেক্ট হতে পারে, একটা হচ্ছে ব্রাউজার দিয়ে কানেক্ট হতে পারে, ব্রাউজারে কি নর্মাল কানেক্ট কর, SDK আছে, কিছু SDK দিয়ে কানেক্ট হতে পারে, বা ডাইরেক্ট কানেক্ট হতে পারে, যেটা AWS প্রোভাইড করে। মানে তোকে পুরো লিঙ্ক দিয়ে দেবে, তুই ঘর থেকে বসে ওটাকে কানেক্ট করতে হবে, ইন্টারনেট লাগবে না ওটাতে। আচ্ছা, এগুলো হলো। আচ্ছা, ওপেন স্যাস কি, ওপেন স্যাস হচ্ছে যখন যে সফটওয়্যার সার্ভিসগুলো যে দিচ্ছে, এগুলো ওপেন সোর্স আছে, মানে এই কোডটা ওপেন সোর্স আছে, সেখানে ওপেন সোর্স অথবা ফ্রি আছে। বেসিক্যালি ওপেন সোর্স আর ফ্রি, যখন এই সফটওয়্যারগুলো ফ্রি হয় সেগুলো ওপেন সোর্স। যেমন ধর মাই এসকিউএল হচ্ছে ওপেন সোর্স, PHP ওপেন সোর্স। বাট আমি সফটওয়্যার সার্ভিস বলতে চাই, যেমন হলো VLC মিডিয়া প্লেয়ার, এটা একটা ওপেন স্যাস, এটা ওপেন সোর্স, এটা ফ্রি। আচ্ছা, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে লোড ব্যালেন্সার। ADC, ADN। লোড ব্যালেন্সার হচ্ছে, ভাব তোর কাছে মাল্টিপল সার্ভার ইনস্ট্যান্স রান হচ্ছে, ঠিক আছে, সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3, সার্ভার 4,
বা এখানে মাল্টিপল ভার্চুয়াল মেশিনে এই সার্ভারগুলো রান হচ্ছে, অথবা মাল্টিপল যে ইমেজ হয় কন্টেনার, মাল্টিপল কন্টেনারে এই সার্ভিসেসগুলো রান হচ্ছে, সার্ভার অথবা সার্ভিসেস। এবার এখানে লোড ব্যালেন্সার বলে একটা থাকে, এটা হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার হতে পারে, যেটা কী করবে এখানে যে ট্রাফিকগুলো আসছে, যে রিকোয়েস্ট ট্রাফিকগুলো আসছে, সেটা মাল্টিপলভাবে ডিস্ট্রিবিউট করে দেবে। বেসিক্যালি মাল্টিপল সার্ভার ডিস্ট্রিবিউট করে দেবে, যাতে না একটা সার্ভারে সব কটা রিকোয়েস্ট পড়ে। একটা সার্ভারে যদি প্রত্যেকটা রিকোয়েস্ট হয়, এই সার্ভারটা কী হবে, ক্র্যাশ হয়ে যাবে। এই সার্ভারটা কী হবে, ক্র্যাশ হয়ে যাবে। তো এটা যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এটাকে লোড ব্যালেন্সার। এবারে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে ডিস্ট্রিবিউট করে, যেমন তোমার হয়ে গেল রাউন্ড রবিন, ওয়েটেড রাউন্ড রবিন, আইপি হ্যাশ। আচ্ছা, এগুলো খুব সিম্পল, এটা হচ্ছে খুব সিম্পল লোড ব্যালেন্স, এগুলো সিম্পল লোড ব্যালেন্সার, ঠিক আছে। এগুলো বেশি কিছু কমপ্লেক্স জিনিস করতে পারে না। আচ্ছা, এডিসি যেটা হচ্ছে এটা অ্যাডভান্স লোড ব্যালেন্সার, এটা অ্যাডভান্স লোড ব্যালেন্সার। এটা আরও অ্যাডভান্স আছে, যেমন ধরো কন্টেন্ট সুইচ। বেসিক্যালি আমি যখন ভিডিও দেখব একটা সার্ভিস থেকে চলবে, আমি যখন ইমেজ দেখব একটা অন্য সার্ভিস থেকে চলবে। বেসিক্যালি সার্ভিসটা ডিস্ট্রিবিউট করে বেসড অন কন্টেন্ট। এটা হচ্ছে এসএসএল অফলোডিং। এসএসএল অফলোডিং মানে হচ্ছে এসএসএল এর যে এনক্রিপশানটা হয়, এনক্রিপশানটা লোড ব্যালেন্সারই ম্যানেজ করে দেবে, যাতে সার্ভিসটা বেশি ক্র্যাশ না হয়, সার্ভিসটার উপর যাতে ওভারওয়েলম না হয়ে যায়। এতে আরও কিছু আছে, কম্প্রেশন টেকনিক কিছু ইউজ করবে, ক্যাচিং করে মানে আগে থেকে সেভ করে রেখে দেবে এক জায়গায়। এগুলো মোটামুটি আছে। আর এডিএন যেটা হচ্ছে, এটা পুরো যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডেলিভারি কন্ট্রোল, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডেলিভারি নেটওয়ার্ক, মানে এটা এডিসি হচ্ছে এডিএন এর একটা সাব পার্ট। তো পুরো যে নেটওয়ার্ক সিস্টেমটাই সেটাই হচ্ছে এডিএন। এটা বেসিক্যালি কী করে, বেসিক্যালি একটা ডেলিভারি অফ অ্যাপ্লিকেশান ওভার এ নেটওয়ার্ক। এটাতে মধ্যে আমরা সিডিএন আছে, কন্টেন্ট ডেলিভারিজ নেটওয়ার্ক, এটাতেও লোড ব্যালেন্সার আছে। একটা হচ্ছে গ্লোবাল লোড ব্যালেন্সার, মানে একটা একটা ডিস্ট্রিবিউটেড আছে মাল্টিপল কান্ট্রিজ, মাল্টিপল কান্ট্রি কোনটা সবচেয়ে কাজে হবে সেই অনুযায়ী সেটাকে ডিস্ট্রিবিউট করে দেবে ট্রাফিকটাকে। আর ডিডোস প্রোটেকশন, এগুলো মোটামুটি আছে।